তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চল। জানাবো ভারতীয় গণমাধ্যমের দাবি, টেলিগ্রামে সংঘটিত হচ্ছে আওয়ামী লীগ। হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের। বালাগঞ্জে বাদী নিরাপত্তাহীন, ধার দেওয়া টাকা চাওয়ায় মেয়েকে অপহরণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতীয় গণমাধ্যমের দাবি, টেলিগ্রামে সংঘটিত হচ্ছে আওয়ামী লীগ। হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের। আর কদিন পরেই 5ই আগস্ট। এই দিনটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার 1 বছর পূর্ণ হবে। তার দল আওয়ামী লীগ বর্তমানে নানা ধরনের সমস্যায় জর্জরিত হয়ে দলটির ভেতরের কিছু সূত্র জানিয়েছে। যদিও দল নিষিদ্ধ হওয়ার বিষয়টি তাদের কাছে অপ্রত্যাশিত ছিল না, তবে দলের নেতাকর্মীদের টেলিগ্রাম গ্রুপে অর্থ সংগ্রহ এবং যেসব গ্রুপে গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ নিয়ে তারা রীতিমতো অবাক। গত 1 বছর ধরে শেখ হাসিনা দলের নেতা ও কর্মীদের যোগাযোগ মূল মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম। এসব গ্রুপের কোনোটিতে 20 থেকে 30 হাজারের বেশি সদস্য আছেন। প্রতিদিন রাত 9টা থেকে গভীর রাত পর্যন্ত এসব গ্রুপে মিটিং চলে। এতে দলের কেন্দ্রীয় নেতা, বর্তমান ও সাবেক সংসদ সদস্য এবং জেলা উপজেলা পর্যায়ের নেতারা অংশ নেন। তবে আওয়ামী লীগের কিছু সূত্র জানিয়েছে, শেখ হাসিনা এসব আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হলে কে কথা বলবেন তা নির্ধারণে অর্থ লেনদেন হয়। এই অভিযোগের কেন্দ্রে রয়েছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সূত্র বলছে, টেলিগ্রামকে নিজের প্রধান রাজনৈতিক দল মঞ্চ বানিয়ে রেখেছে কাদের। সেখানে জ্বালাময়ী বক্তব্য দিয়ে ঢাকা ঘেরাওয়ের ডাক দিচ্ছেন, কিন্তু তার কথায় কোনো পরিষ্কার পরিকল্পনা বা বাস্তব পদক্ষেপ থাকে না বলে অভিযোগ সূত্রগুলো আরও দাবি করেছে, ওবায়দুল কাদের এখন নিজেই বিভিন্ন টেলিগ্রাম খুলে তার প্রতিদিনের কথা বলার সময় ঠিক করেন। অনেকে এটাকে তার রাজনৈতিক কৌশল না বলে হতাশা হিসেবে ব্যক্ত করেছেন। আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, দলের কর্মীরা ওবায়দুল কাদেরকে প্রত্যাখ্যান করেছেন। তিনি নিজের গুরুত্ব ধরে রাখার জন্য অসংখ্য টেলিগ্রাম গ্রুপ তৈরি করেছেন, যা দলের ভালোর জন্য নয়, বরং এক ধরনের আর্থিক প্রচারণা চালানোর জন্য। ওই নেতা আরও জানান, শীর্ষ নেতৃত্ব জানতে পেরেছে তিনি টেলিগ্রামের মাধ্যমে হাসিনার সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ের ব্যবস্থা করে দলের জ্যেষ্ঠ নেতা, সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রীদের কাছ থেকে টাকা আদায় করেছেন। তবে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব যেমন সজীব ওয়াজেদ, জয় হাসান মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং এমনকি শেখ হাসিনার জন্য বড় একটি উদ্বেগের বিষয় হলো ডক্টর ইউনূসের সমর্থন এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কর্মীরা এসব গ্রুপের অনেকগুলোতে ঢুকে পড়েছে বলে মনে করছে দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, বিএনপি জামায়াতের কর্মীদের অনুপ্রবেশের সঙ্গে লড়াই করলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অনুগত গোয়েন্দা সদস্যদের অনুপ্রবেশ এটাই প্রথম। এই অনুপ্রবেশকারীরা নাকি গ্রুপগুলোর কথোপকথন রেকর্ড করে, যা পরে অংশগ্রহণকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে ব্যবহার করা হয়। দলটির ভেতরের খবর অনুযায়ী গ্রুপে আলোচনার ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেপ্তার শুরু হয়ে গেছে। প্রথম কখন কী সন্দেহ দেখা দেয়, এ বিষয়ে জানতে চাইলে দলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দেখুন, মাঝে মধ্যে অপ্রীতিকর মন্তব্য আসছিল, কিন্তু ধানমন্ডি 32-এর মতো পরিচিত গ্রুপগুলোতেও কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে খোলাখুলি অসন্তোষ প্রকাশ করা হয়েছে, যা আমরা লক্ষ্য করেছিলাম। কিন্তু যখন প্রতিরোধ করার আলোচনার ভিত্তিতে আমাদের কর্মীদের ধরে নিয়ে যাওয়া শুরু হলো, তখন আমরা বুঝলাম যে ব্যাপারটা যতটা দেখা যাচ্ছে তার চেয়েও গভীর। এই সমস্যা সমাধানের জন্য শেখ হাসিনা কী চান জানতে পেরেছে শেখ হাসিনা এই পরিস্থিতিতে মোকাবিলার নেতৃত্বে আমূল পরিবর্তন চান। তিনি চান না কর্মীরা শুধু কিবোর্ড যোদ্ধা হয়ে থাকুক। আরও জানতে পেরেছে, ডেটা কালোবাজার এবং ডার্ক ওয়েবে ফাঁস হওয়া খবরের পর আওয়ামী লীগের সব টেলিগ্রাম ব্যবহারকারীদের ভিপিএন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। 2026 সালে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, তবে আওয়ামী লীগ এখনও নিষিদ্ধ। এই প্রেক্ষাপটে দলটি মনে করছে তারা দ্বিতীয় ধাপে প্রবেশ করতে প্রস্তুত। এবার টেলিগ্রাম নয়, সরাসরি রাস্তায় নামার পর্ব। দলের এক নেতা বলেন, 1 বছর হয়ে গেল আওয়ামী লীগ জনগণের জন্য লড়তে চায়, তাই প্রতিটি জেলা ও মহানগর এলাকায় বিভাগীয় সংগঠক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে খুব শিগগিরই প্রতিরোধ কমিটি গঠন করা হবে। বালাগঞ্জে বাদী নিরাপত্তাহীন, ধার দেওয়া টাকা চাওয়ায় মেয়েকে অপহরণ। 50,000 টাকা ধার দেওয়ায় যে কাল হবে জানতেন না হ্যাপি বেগম। পাওনা টাকার জন্য চাপ দেওয়ায় হ্যাপি কলেজ পড়ুয়া মেয়েকে অপহরণ করা হয় বলে অভিযোগ উঠেছে। মেয়েকে উদ্ধারে তৎপর হলে পরিবারের উপর নেমে আসে নির্যাতন। আদালত আর থানা পুলিশের কাছে ধর্ণা দিয়ে নিঃস্ব হয়ে পড়েছে হ্যাপির পরিবার। হ্যাপি সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের শিওরখাল বড়জমাত গ্রামের আব্দুল হকের স্ত্রী। মেয়েকে অপহরণ ও হুমকি-ধমকির ঘটনায় 27 মে বালাগঞ্জ থানায় হ্যাপির দেওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে এসআই শাহ ফরিদ আহমেদ ভিকটিমের বাড়িতে গিয়ে তদন্ত করেন।
হ্যাপি বলেন, তদন্ত কর্মকর্তা আমাকে থানায় ডেকে পাঠালেও উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক তোফায়েল আহমেদ সোহেল দলীয় প্রভাব খাটিয়ে মামলা না নিতে পুলিশকে চাপ দেয়। এজন্য মামলার অগ্রগতি করেনি পুলিশ। ৩রা জুন আদালতে করা হ্যাপি বেগমের মামলার এজাহারে বলা হয়েছে, 25শে মার্চ শিওরখাল কদমতলা গ্রামের আব্দুল খালিকের ছেলে কায়েস হ্যাপির কাছ থেকে টাকা ধার নেন। টাকা ফেরত চাইলে ক্ষিপ্ত হন কায়েসের ভাই লিটন। 28শে এপ্রিল হ্যাপির মেয়ে খাদিজা বেগম হাবিবা সিলেট শহরে ক্লাস করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ওই দিন বিএনপি নেতা সুহেলের শেল্টারে লিটন সহ তার সহযোগীরা স্থানীয় মোরার বাজার থেকে হাবিবাকে অপহরণ করেন। এই মামলায় লিটনকে প্রধান অভিযুক্ত করা হয়। এছাড়া লিটনের ভাই কয়েস, সাজন, বোন রীতা, হেলিমা, পশ্চিম হায়দরপুরের কামাল ও শিওরখাল বড়জমাত গ্রামের ইমরানকে অভিযুক্ত করা হয়েছে। পিবিআই মামলাটি তদন্ত করছে, কিন্তু দীর্ঘ বিলম্বে তদন্ত প্রতিবেদন না দেওয়ায় হতাশ হ্যাপির পরিবার। বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বিগত 5 মাসে তার পরিবারের ওপর হয়ে যাওয়া নির্যাতনের আদ্যোপান্ত তুলে ধরেন হ্যাপি বেগম। সংবাদ সম্মেলনে হ্যাপির স্বামী আব্দুল হক অভিযোগ করে বলেন, তদন্ত কর্মকর্তা এসআই শাহ ফরিদ আহমদ রহস্যজনক ভূমিকা পালন করেছেন। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কালক্ষেপণ করে এখনও তদন্ত প্রতিবেদন না পাঠানোয় আমরা ন্যায় বিচার পাওয়া থেকে শঙ্কিত। উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক তোফায়েল আহমেদ সোহেল অভিযোগ অস্বীকার করে বলেন, সামাজিকভাবে আমাকে যে হেয় করতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সাজানো মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। কায়েস ও লিটন বলেন, সাজানো গল্প বানিয়ে অপপ্রচার করে আমাদের বিভ্রান্ত করা হচ্ছে। এসব মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চল। চট্টগ্রামে 64 মিলিমিটার বৃষ্টিতে নগরীর বেশ কয়েকটি নিম্নাঞ্চল তলিয়ে গেছে। সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত এ পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এদিন একটানা মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ায় নগরীর কোনো সড়কে কোমর সমান পানি, আবার কোথাও হাঁটু পর্যন্ত পানি উঠে যায়। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সীমাহীন ভোগান্তিতে পড়েন এইচএসসি পরীক্ষার্থী সহ অফিসগামী ও কর্মজীবী মানুষজন। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বলিরপোল নাচিরগঞ্জ সড়কটি অতিবৃষ্টি ও মেঘনা নদীর জোয়ারের পানির চাপে বিচ্ছিন্ন হয়ে গভীর খালে পরিণত হয়েছে। এতে চলাচলে দুর্ভোগে পড়েছে স্থানীয় 20,000 বাসিন্দা। ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে লঘুচাপের প্রভাবে সৃষ্ট জোয়ার ও টানা বৃষ্টিতে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এছাড়াও উপজেলার হাজারীগঞ্জ ও জাহানপুর ইউনিয়নের খেজুরগাছিয়া গ্রামে লঘুচাপের প্রভাবে বেড়েছে মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি। এতে খেজুরগাছিয়া বেড়িবাঁধটিতে ভাঙনের লোকালয়ে পানি প্রবেশের ঝুঁকিতে রয়েছে। পাওবর বেড়িবাঁধের প্রায় 300 ফুট এলাকায় ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছে দুটি ইউনিয়নের লক্ষাধিক গ্রামবাসী। এছাড়া হাঁটু পানির নিচে রয়েছে নোয়াখালী শহর। প্রতিনিধিদের পাঠানো খবর, পানির কারণে যানবাহন না থাকায় সড়কে নৌকা দিয়ে চলাচল করতে দেখা গেছে নগরবাসীকে। কোথাও কোথাও বাসাবাড়িতে এবং ব্যবসা প্রতিষ্ঠানের পানি প্রবেশ করেছে। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সীমাহীন ভোগান্তিতে পড়েন এইচএসসি পরীক্ষার্থী সহ অফিসগামী ও কর্মজীবী মানুষজন। জলাবদ্ধ এলাকা এবং ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র শাহাদাত হোসেন। পরিদর্শনের পর কাপাসগোলা এলাকায় খালের সংস্কার কাজ শেষ না হওয়ায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে তিনি জানিয়েছেন।